আজ আপনি শুনবেন ডরোথি এল সেয়ার্সের কাহিনী দ্য ইন্সপিরেশন অফ মিস্টার বার্ড, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. মিস্টার বার্ডের ভূমিকায় দীপক, বোল্টনের চরিত্রে অপূর্ব, জনৈকা ভদ্রমহিলার ভূমিকায় রীতি, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে ডরোথি এল সেয়ার্সের কাহিনী দ্য ইন্সপিরেশন অফ মিস্টার বার্ড। 500 পাউন্ড পুরস্কার। অপরাধীরা যাতে আইনের হাত এড়িয়ে পালিয়ে যেতে না পারে সেদিকে সতর্ক থাকাই দ্য ইভিনিং মেসেঞ্জার পত্রিকার অন্যতম প্রধান কর্তব্য। তাই আমরা ঘোষণা করছি যে কেউ যদি ম্যানচেস্টারের 59 অ্যাকাশিয়া ক্রিসেন্টের বাসিন্দা এমা স্ট্রিকল্যান্ডের খুনের ব্যাপারে অভিযুক্ত পলাতক উইলিয়াম স্ট্রিকল্যান্ড ওরফে বোল্টন সম্পর্কে এমন কোনো খোঁজখবর দিতে পারেন যাতে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়, তাহলে সেই ব্যক্তিকে এই 500 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। পুলিশের ফাইল থেকে প্রাপ্ত পলাতক ব্যক্তির দৈহিক বিবরণ হল: বয়স 43 বছর, উচ্চতা 6 ফুট 1 বা 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, রূপলি ধূসর চুল, কিন্তু কলপের সাহায্যে এখন তার রং বদলে নিতে পারে। ধূসর রঙের দাড়ি গোঁফ হয়তো বর্তমানে কামিয়ে ফেলতে পারে। চোখের মণি ঈষৎ ধূসর এবং অনেকটা কাছাকাছি। বাজ পাখির নাকের মতো ধারালো নাক, শক্ত মজবুত দুপাটি দাঁত, হাসলে বাঁদিকের ওপর পাটির সোনা দিয়ে বাঁধানো শেষ দাঁতটা চোখে পড়ে। সম্প্রতি একটা দুর্ঘটনায় বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা থেঁতলে গেছে। একটু চেঁচিয়ে কথাবার্তা বলে, বেশ অস্থির চটপটে স্বভাবের, পরনে ধূসর অথবা গাঢ় নীল রঙের বড় কলারের লাউঞ্জ স্যুট, মাথায় পশমের টুপি। এই মাসের 5 তারিখ থেকে নিখোঁজ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইতিমধ্যে হয়তো পালিয়েও যেতে পারে। পলাতক ব্যক্তির বর্ণনা আবার একবার খুঁটিয়ে পড়লেন মিস্টার বার্ড। অবশেষে তার বুক ঠেলে উঠে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। সারা লন্ডন জুড়ে এত হেয়ার কাটিং সেলুন থাকতে মিস্টার বোল্টন যে গোঁফ দাড়ি কামাতে তার এই অজ্ঞাত নির্জন সেলুনে এসে উপস্থিত হবে, এমন একটা অবাস্তব চিন্তা করাটাই হাস্যকর। চুলের কলপ তো অনেক দূরের কথা, এমনকি লোকটা বর্তমানে লন্ডনে আছে কিনা সে বিষয়েও মিস্টার বার্ডের ঘোরতর সন্দেহ আছে। খুনের পর 3টে সপ্তাহ কেটে গিয়েছে। উইলিয়াম স্ট্রিকল্যান্ড নিশ্চয়ই পুলিশের অতিথি হয়ে জেল হাজতে খাবারের লোভে এখনও লন্ডনে বসে অপেক্ষা করে থাকবে না। ইতিমধ্যেই সে তার চেহারা পাল্টে বিদেশে কেটে পড়েছে নিশ্চয়ই। তা সত্ত্বেও মিস্টার বার্ড দ্য ইভিনিং মেসেঞ্জারে ছাপানো সম্ভাব্য খুনির দৈহিক চেহারার বর্ণনাটা মনে মনে প্রায় মুখস্থ করে ফেললেন। বলা যায় না, লটারির টিকিট অথবা ক্রসওয়ার্ড প্রতিযোগিতার প্রথম পুরস্কার কিংবা ঘোড়ার মাঠের জ্যাকপটের মতো কত কিছু ঘটতে পারে। বর্তমানে এই চরম আর্থিক সংকটের দিনে যে কোনো জায়গায় টাকা কড়ির গন্ধ পেলেই মিস্টার বার্ডের মনটা চনমন করে ওঠে, তীক্ষ্ণ হয় চোখের দৃষ্টি। সেটা 10 পাউন্ড বা 10,000 পাউন্ড যাই হোক না কেন। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে এমন বয়সেও মিস্টার বার্ডের মন এই ধরনের পুরস্কারের তালিকার দিকে তাকিয়ে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তার দোকানের ঠিক বিপরীত দিকে আর একটা চুল কাটার সেলুন আছে। সেই দোকানের মালিক গত বছর মাত্র 9 পেন্সের একটা লটারির টিকিটের দৌলতে প্রচুর টাকা পেয়েছিল এবং সেই টাকায় একটা সবজির দোকান কিনেছে সে, এবং তার সঙ্গে নিজের হেয়ার কাটিং সেলুনটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছে নতুন করে। এমনকি মহিলাদের জন্য আলাদা একটা পার্টিশনও খুলে দিয়েছে আধুনিক কায়দায়। তার জাঁকজমক পুরোপুরি আলাদা।
একবার তাকিয়ে দেখলে আর চোখ ফেরানো যায় না। দোকানের বাইরে সুদৃশ্য সাইনবোর্ডের ওপর রং বেরঙের আলোর খেলা। ভাড়া করা কর্মচারীদের পোশাক আশাকও বেশ ছিমছাম। তার ফলে ওই সেলুনটায় এখন সর্বক্ষণ যুবতী মেয়েদের লাইন লেগে থাকে। ওই দোকানে চুল কাটার জন্য তারা দিনের পর দিন অপেক্ষা করতেও রাজি। তবু ভুলেও তাদের কেউ কোনো দিন মিস্টার বার্ডের এই ছোট্ট খুপড়ির মতো সেলুনটার দিকে চোখ তুলেও তাকায় না। দিনের পর দিন নিজের দোকানে বসে এই একই দৃশ্য দেখতে হয় মিস্টার বার্ডকে। মাঝে মধ্যে তার খুব হিংসে হয়, তবু করার তো আর বিশেষ কিছুই নেই। যদিও হেয়ার ড্রেসিংয়ের ব্যাপারে তিনি যে একজন জাত শিল্পী সেটা তিনি নিজেও খুব ভালো করে জানেন। সুযোগ পেলে সামনের দোকানের ওই ফ্যান্সি খদ্দেরদের চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিতে পারেন তার হাতের কেরামতি। তার হাতের কাজ দেখলে ওই ঝলমলে সেলুনের কর্মচারীদের চোখ সব ট্যাঁড়া হয়ে যাবে। ওখান থেকে চুল কেটে যারা বেরিয়ে আসে তাদের মাথার পেছন দিকের চুল কাটা দেখলে বার্ড নিজেও ঘাবড়ে যান। মাথার গড়ন অনুসারে কিভাবে ঘাড়ের চুল কাটতে হয় সেই সম্পর্কে ছিটে ফোঁটা জ্ঞানই নেই ওই কর্মচারীদের। যে কোনো এদিক ওদিকের জায়গায় বছর 2-3 প্র্যাকটিস করার পরই আজকাল ছেলেমেয়েরা নিজেদের মস্ত বড় হেয়ার ড্রেসার মনে করে। মাথার আকৃতি অনুযায়ী ঘাড়ের চুল কাটাই যাদের রপ্ত হয়নি তাদের কাছ থেকে আরও সূক্ষ্ম কাজের আশা করা নিরেট পাথরের দেওয়ালে চোখ বুজে পেরেক মারার মতোই মূর্খামি। তারপর তো চুলে রং করার বিভিন্ন ধরনের কায়দা কানুন আছেই। এটা হচ্ছে বার্ডের একটা অত্যন্ত প্রিয় বিষয়। অনেক কাঠখড় পুড়িয়ে ব্যাপারটাকে রপ্ত করতে হয়েছে তাকে। এখনকার যুবতীদের মধ্যে কেউ যদি তার কাছে চুলের রং করাতে আসে তবে বার্ড প্রথমেই তাকে বুঝিয়ে সুঝিয়ে মেহগিনি গাছের মতো ধূসর বর্ণের কলপ করা থেকে আটকাবেন। কারণ এই ধরনের কলপ করলে তাদের রোবটের মতো দেখায়। তাছাড়া নামি দামি এই কলপটা ব্যবহার করলে মাথার ত্বকে কোনো সাইড এফেক্ট ঘটে কিনা সে সম্পর্কেও স্পষ্ট করে কেউ কিছু বলতে পারে না। তাদের চুল রং করার ক্ষেত্রে বার্ড তার নিজস্ব পদ্ধতি প্রয়োগ করবেন। বহু পরিশ্রমে বহু অভিজ্ঞতা করে তাকে এই জ্ঞান অর্জন করতে হয়েছে। যদিও কুলি মজুর বা বেকার ভবঘুরে ছাড়া বার্ডের দোকানে অন্য কেউ তেমন মাথা গলায় না। চুলে রং করার মতো বিলাসিতার কথা তো ভাবতেই পারে না তারা। কিন্তু সামনের ওই সেলুনটার মতো তাঁর সেলুনটাই বা আলো ঝলমলে হয়ে উঠবে না কেন? কোথায় ঘাটতি আছে বার্ডের? মিস্টার বার্ডের এই দুর্দশার কারণটা অবশ্য খুবই দুঃখজনক। একটু খুলেই বলা যাক। তখন ওনারা নর্দাম্পটনের বাসিন্দা। মা মরা ছোট ভাই রিচার্ডকে মানুষ করছেন। সে বড় হওয়ার পরে ব্যাংকের একটা চাকরিতে নিযুক্ত হয়। তারপর একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে নানা রকম কুসঙ্গে পড়ে সে। রেসের মাঠে জুয়ার সাথে যুক্ত হয়। ফলে দেনার দায়ে ব্যাংক থেকে টাকা চুরি করে এবং জেলে যায়। তখন মিস্টার বার্ড সমস্ত দেনা পাওনা এবং রিচার্ডকে ছাড়িয়ে আনার খরচ বহন করেন। তারপর নিজের জমানো টাকা থেকে তাদের দুজনকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন। এসবের জন্য তিনি নর্দাম্পটনে তার মান সম্মান খুইয়ে ফেলেছিলেন। তাই নিজে সেখান থেকে সোজা লন্ডনে পালিয়ে আসেন। এখানে এসে এই পিমলিকো অঞ্চলে ছোট দেখে একটা হেয়ার কাটিং সেলুন খুলে বসেন তিনি। প্রথম দিকে খুব একটা মন্দ চলছিল না সেলুনটা। কষ্টে শিষ্টে হলেও খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদের খরচটা চলে যাচ্ছিল। কিন্তু রাস্তার উল্টো দিকের ওই সেলুনটা রাতারাতি ফুলে ফেঁপে ওঠায় এখন তার ব্যবসা প্রায় লাটে ওঠার উপক্রম। আর সেই কারণেই পত্রপত্রিকায় টাকা কড়ি সংক্রান্ত কোনো হেডলাইন দেখলেই ইদানিং তার চোখ দুটো চকচক করে ওঠে। পেপারটা টেবিলের ওপর নামিয়ে রাখার সময় সামনের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নজরও পড়ল তার। হাজার অভাব অনটনের মধ্যেও মিস্টার বার্ডের রসবোধে কোনো ভাঁটা পড়েনি। তাই আপনা থেকেই ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসির আভাস উঁকি দিল। মনে মনে বললেন, সেই নৃশংস খুনিটা সত্যিই যদি আমার দোকানে পায়ের ধুলো দেয় তবে এই শরীর নিয়ে আমি তো তার কিছুই করতে পারবো না। আমার বয়স এখন প্রায় 45-46, তার উপরেই দুর্বল শরীর।
ফ্যাকাশে কটা চুল, সামনের দিকে পাতলা হতে শুরু করেছে। কিছুটা তো বয়স হয়েছে তাই, আর কিছুটা আর্থিক চিন্তা ভাবনার জন্য। তার উপরেই 5.5 ফুট হাইট নিয়ে অন্যান্য হেয়ার ড্রেসারের মতো নরম হাত দিয়ে কিছুতেই 6 ফুটের ওপর লম্বা ওই শক্তিশালী উইলিয়াম স্ট্রিকল্যান্ডের সঙ্গে পাল্লা দিতে পারবো না। এমনকি হাতে একটা খুর থাকলেও সফল হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। স্ট্রিকল্যান্ড লোকটা যেমন ভয়ঙ্কর তেমনই নিষ্ঠুর। সে তার বৃদ্ধা কাকিমা এমা স্ট্রিকল্যান্ডের মাথাটা ভারী একটা মুগুর দিয়ে একেবারে থেঁতলে দিয়েছে। তারপর তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় বড় ছুরি দিয়ে টুকরো টুকরো করে চুল্লির মধ্যে ঢুকিয়ে একেবারে নিশ্চিহ্ন করে ফেলার ধান্দায় ছিল। তখনই পুলিশ কোত্থেকে খবর পেয়ে সদল বলে বৃদ্ধার বাড়িতে এসে হানা দেয়। সেই থেকে স্ট্রিকল্যান্ডও ফেরার। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়লেন মিস্টার বার্ড। না, আমার একার পক্ষে একটা দানবের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। খানিকটা হতাশ ভঙ্গিতেই তিনি এবার সেলুনের দরজার দিকে এগিয়ে গেলেন। সামনের দোকানে কেমন ভিড় লেগেছে উঁকি মেরে সেটাই শুধু একবার দেখতে চান তিনি। কিন্তু দরজার ঠিক মুখেই লম্বা স্বাস্থ্যবান চেহারার এক ভদ্রলোকের সঙ্গে তার ধাক্কা লাগল। প্রায় দৌড়ে মিস্টার বার্ডের দোকানে ঢুকছিল আগন্তুক। ক্ষমা করবেন স্যার, আমি ঠিক দেখতে পাইনি। যদি আগন্তুক রেগে তার দোকান ছেড়ে চলে যান এবং তার 9 পেন্স রোজগার হাতছাড়া হয়ে যায়, সেই আশঙ্কাতেই ব্যাকুল হয়ে উঠেছিলেন তিনি। বললেন, একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম। আপনি কি শেভ করবেন স্যার? আগন্তুক কিন্তু মিস্টার বার্ডের এই ক্ষমা প্রার্থনা গ্রাহ্য করল না। ক্ষিপ্র হাতে ওভারকোটের বোতামটা খুলতে খুলতে বলল, আর ইউ প্রিপেয়ার্ড টু ডাই? এ আবার কেমন কথা? একটু আগেই খুনের ব্যাপারেই চিন্তাভাবনা করছিলেন মিস্টার বার্ড। আগন্তুকের প্রশ্নের সঙ্গে নিজের মানসিক চিন্তাধারার অদ্ভুত সামঞ্জস্য লক্ষ্য করে তিনি খানিকটা হকচকিয়ে গেলেন প্রথমে। তারপর বললেন, মাফ করবেন, আপনি ঠিক কি বলতে চাইছেন? কথাটা বলতে বলতে মাঝপথে থেমে গেলেন তিনি। এখন তার মনে হলো আগন্তুক হয়তো কোনো ধর্মপ্রচারক বা ওই জাতীয় কিছু একটা হবেন। দেখতেও খানিকটা সেই রকম। অদ্ভুত ধরনের হালকা বাদামি চোখ, এক মাথা লাল চুল, থুতনির নিচে ছোট করে ছাঁটা এক চিলতে দাড়ি। মিস্টার বার্ডের মনে হলো ভদ্রলোক হয়তো মঠ নির্মাণ বা ওই জাতীয় কোনো ধর্মীয় কারণে শেষমেশ তাঁর কাছে চাঁদা চেয়ে বসবেন। এরকম হলে তো ব্যাপারটা খুবই বেদনাদায়ক হয়ে দাঁড়াবে, কারণ ইতিমধ্যেই ভদ্রলোককে তিনি 9 পেন্সের একজন খদ্দার বলে ধরে নিয়েছিলেন। তার সঙ্গে 3 পেন্স বকশিস মিলিয়ে পুরো 1 শিলিংও দাঁড়াতে পারে। ভদ্রলোক বললেন, আরে তোমার সেলুনে কি কলপের ব্যবস্থা আছে? এতক্ষণে হুঁশ ফিরল মিস্টার বার্ডের। ডাই মানে যে শুধুই মরা নয়, চুলের কলপও হয়, সেটা তার মগজে এতক্ষণ ঢুকল এবং ভদ্রলোক সেই কথাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই কলপের সব ব্যবস্থাই আমার তৈরি আছে। একেই বলতে হয় ভাগ্য। কলপ মানে এক গাদা পয়সা, 7.5 সিলিং। কোথায় 9 পেন্স আর কোথায় 7.5 সিলিং। একটা চেয়ার টেনে বসতে বসতে আগন্তুক বললেন, বাহ, তাহলে তো খুবই ভালো। ইতিমধ্যে মিস্টার বার্ড তার মক্কেলের ঘাড়ে একটা সাদা চাদর জড়িয়ে দিয়েছেন। এখন তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত। এই মুহূর্তে সামনের সেলুনটার দিকে ট্যাঁড়া চোখে তাকিয়ে দেখার আর কোনো প্রয়োজনই নেই তার। ভদ্রলোক আবার বললেন, ব্যাপারটা হচ্ছে যে লাল রঙের চুল আমার গার্লফ্রেন্ডের মোটেই পছন্দ নয়। ওর ধারণা এই রঙটা নাকি দৃষ্টিকটু। ওর বন্ধুরা এ নিয়ে প্রায়ই ওর সামনে হাসাহাসি করে। এদিকে আমার বান্ধবী আমার চেয়ে বয়সে বেশ কয়েক বছরের ছোট। তাই বুঝতেই পারছো, ওর সব আবদারই আমাকে মেনে চলতে হয়। সেই জন্যই ঠিক করলাম এমনভাবে চুলের রং করব যাতে কারো দৃষ্টি আকর্ষণ না করে। তাই গাঢ় বাদামি রংটাই আমি পছন্দ করলাম। এই রংটা ওরও খুব পছন্দ। বার্ডের মনে হলো ভদ্রলোকের গার্লফ্রেন্ডের ভাবগতিক বাস্তবিকই ভারী অদ্ভুত। কারণ গাঢ় বাদামি রঙের চেয়ে বর্তমানে এই ফিকে লাল রংটা অনেক বেশি মানানসই। কিন্তু ব্যবসার খাতিরেই ভদ্রলোকের কথায় সায় দিতে হলো তাকে।
তাছাড়া তার মনে হলো যে বান্ধবীর গল্পটা হয়তো পুরোপুরি ভাওতা, আদতে কোনো গার্লফ্রেন্ড কিছু নেই ভদ্রলোকের। কারণ বার্ড বেশ ভালো করেই জানেন কোনো তরুণী কেবলমাত্র চেহারার মধ্যে খানিকটা পরিবর্তন আনার জন্য নিজেদের চুলের রং বদলের কথা ভাবতে পারে, অথবা তার মনে হতে পারে যে বিশেষ কোনো রং তার নিজের সৌন্দর্যের পক্ষে আরও বেশি মানানসই হবে। কিন্তু কোনো পুরুষ মানুষ যখন তার চুলের রং বদলাতে চায় তখন বুঝতে হবে এর পেছনে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সম্ভবত সে নিজের কোনো কৃতকর্মের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আগন্তুকটি বললেন, ওকে, তাহলে এবার তুমি তোমার কাজে লেগে পড়ো। ও হ্যাঁ, ভালো কথা, দাড়িটাকেও একেবারে সাফ করে দিতে হবে। আমার গার্লফ্রেন্ড এই দাড়িটাও আর বরদাস্ত করতে পারছে না আজকাল। হ্যাঁ, আজকাল অধিকাংশ মেয়েরাই দাড়িটারই পছন্দ করে না স্যার। আগেকার দিনে এই দাড়ির কত কদর ছিল, কত রকমের বাহার ছিল। দাড়ি থেকেই প্রেমে পড়তো কত সুন্দরী। তবে সেদিক থেকে আপনাকে স্যার খুবই ভাগ্যবান বলতে হবে। আপনার থুতনির গড়ন এত সুন্দর যে বিনা দাড়িতেও দিব্যি মানাবে আপনাকে। তোমারও কি তাই মনে হচ্ছে? আয়নায় নিজের প্রতিবিম্ব খুঁটিয়ে পরীক্ষা করতে করতে মন্তব্য করলেন আগন্তুক। তোমার কথা শুনে বেশ খুশি হলাম। আপনি কি স্যার আপনার গোঁফটাও একই সঙ্গে কামিয়ে নেবেন? গোঁফ? আরে না 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 না, নাকের নিচে এই গোঁফ জোড়াটা বজায় রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। মানে আমার বান্ধবী যতক্ষণ না পর্যন্ত ঘোরতর আপত্তি জানাচ্ছে। আগন্তুক হাসতে তার মজবুত দাঁতের গঠন দেখে সন্তুষ্ট হলেন মিস্টার বার্ড। ভদ্রলোকের ওপরের পাটিতে সোনায় বাঁধানো দাঁতটাও বার্ডের নজরে পড়ল। বোঝাই যাচ্ছে ভদ্রলোকের অবস্থা বেশ সচ্ছল। নিজেকে পরিপাটি ছিমছাম দেখানোর জন্য 2-4 পয়সা বেশি খরচ করতেও বিশেষ কার্পণ্য করবে বলে মনে হয় না। মিস্টার বার্ড মনে মনে ভাবলেন, ইনি হয়তো নিশ্চয়ই ওনার চেনা পরিচিত বন্ধু বান্ধবের কাছে এই সেলুনের প্রশংসা করবেন। কে জানে, হয়তো এখানে আসার জন্যও পরামর্শ দেবেন তাদের। ওনাকে এখন খুব সাবধানে কাজ করতে হবে। তার কাজের মধ্যে কোথাও যেন সামান্য কোনো খুঁত না থাকে। তাছাড়া চুলের কলব বস্তুটা খুবই বিচিত্র প্রকৃতির। প্রায়ই এর মধ্যে এমন সব ক্ষতিকারক রাসায়নিক মিশ্রণ ঘটানো হয় যা চামড়ার পক্ষে মারাত্মক হয়ে দাঁড়ায়। কিছুদিন আগে এই ব্যাপারে একটা মামলাও হয়ে গেছে আদালতে, কাগজেও ফলাও করে খবর বেরিয়েছিল। আপনি কি এর আগে সাদা রঙের কোনো কলব ব্যবহার করেছিলেন স্যার? মানে ওই কোন কোম্পানির কলব যদি জানতে পারতাম। ও হ্যাঁ, আসল ব্যাপারটা কি জানো, মানে আমার বান্ধবী যে আমার চেয়ে বেশ কয়েক বছরের ছোট, তা তো তোমাকে আগেই বলেছি। এদিকে আমার মাথার চুল খুব তাড়াতাড়ি পাক ধরতে শুরু করলো। এই রোগটা অবশ্য আমাদের বংশগত। আমার বাবারও সব চুল অকালে পেকে গেছিল। তাই ভাবলাম কোনো রঙের সাহায্যে যদি পাকা মাথাটা একটু ঠিক করে নেই। কিন্তু রঙটা আমার বান্ধবীর ঠিক মনোপুত হলো না। অবশেষে চিন্তা করে দেখলাম কলপি যদি লাগাতে হয় তবে বান্ধবীর পছন্দ মতো রং লাগানোই ভালো। কি ঠিক বলিনি? সাধারণ লোকের ধারণা হেয়ার ড্রেসাররা স্বভাবতই বাচাল হয়, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তারা খুব চালাক চতুর। 5 রকম কথাবার্তার মাধ্যমে তারা তাদের মক্কেলদের অনেক গোপন কথা জেনে নেয়। এমনকি মক্কেলরা কখন মিথ্যে বলছে তাও তারা বুঝতে পারে। তবে অসাবধানতাবশত হয়তো মুখ ফসকে কোনো অপ্রিয় সত্য কথা বেরিয়ে আসে। তাই বার্ড আলোচনার মোড়কটাকে স্থানীয় আবহাওয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ঘুরিয়ে দিলেন। তরুণীদের খামখেয়ালি মনের কথা ভাবতে ভাবতে মিস্টার বার্ড আগন্তুকের এক গোছা চুল হাতে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। তার অভিজ্ঞ চোখে তিনি বুঝতে পারলেন এই ক্লায়েন্টের মাথার চুলের স্বাভাবিক রং কোনো দিনই লাল ছিল না। এর আদতে রং ছিল কালো। যদিও বার্ডের এতে কিছুই যায় আসে না। ভদ্রলোক আগে কোন ব্র্যান্ডের কলব ব্যবহার করেছিলেন এটাই ছিল শুধু তার কৌতূহল। কারণ অনেক সময় এক ব্র্যান্ডের কলপের সঙ্গে অন্য ব্র্যান্ডের কলপ ঠিকমতো খাপ খায় না। তাই এ ব্যাপারে
তাকে খুব সতর্ক থাকতে হবে। গল্পগুজবের ফাঁকে ফাঁকেই বার্ড তার ক্লায়েন্টের দাড়ি পরিষ্কারভাবে কামিয়ে দিলেন, মাথায় শ্যাম্পুও করালেন অনেকক্ষণ ধরে। চুলে কলপ লাগানোর আগে এই শ্যাম্পুটা খুবই জরুরি। তারপর ইলেকট্রিক হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস দিয়ে শুকনো করতে লাগলেন ভিজে চুলগুলো। কথাবার্তাও চলতে লাগলো সমানতালে। উইম্বলডন টেনিস থেকে শুরু করে সরকারের বর্তমান ট্যাক্স ব্যবস্থা কিছুই বাদ গেল না। অবশেষে অনিবার্যভাবে ম্যানচেস্টারের নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গটাও এসে পড়ল। আগন্তুক বললেন, হ্যাঁ, ভাবগতিক দেখে মনে হচ্ছে খুনিকে ধরার আশা পুলিশ একেবারেই ছেড়ে দিয়েছে। তবে নতুন করে যে পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে তার ফলে কেউ কেউ হয়তো খোঁজাখুঁজি করতে পারে। খুনিকে ধরে দিতে পারলে পুরস্কারও দেওয়া হবে নাকি? হ্যাঁ। সে কি? ঘোষণাটা অবশ্য এখনো আমার চোখে পড়েনি। এই তো আজকে সন্ধ্যের কাগজেই খবরটা বেরিয়েছে, আপনি নিজেই পড়ে দেখুন না। চলন্ত ড্রায়ারটা একটা হুকে ঝুলিয়ে রেখে মিস্টার বার্ড ইভিনিং মেসেঞ্জার পত্রিকাটা আগন্তুকের দিকে এগিয়ে দিলেন। নির্দিষ্ট জায়গায় বেশ মনোযোগ সহকারে পড়তে লাগলেন ভদ্রলোক। পুনরায় নিজের কাজ করতে করতে আয়নার মধ্যে দিয়ে তাকেই লক্ষ্য করছিলেন মিস্টার বার্ড। আগন্তুকের বাঁ হাতটা এতক্ষণ চেয়ারের হাতলের ওপর আলগা হয়ে পড়েছিল। হঠাৎ ভদ্রলোক ক্ষিপ্রতার সঙ্গে হাতটা চাদরের ভেতর টেনে নিলেন। তবে একটা জিনিস ইতিমধ্যেই বার্ডের নজরে পড়ে গিয়েছিল। ভদ্রলোকের বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা ভেঙে শক্ত হয়ে গিয়েছে। অনেক মানুষেরই কোনো একটা আঙুল এমনভাবে বিকৃত হয়ে যেতে পারে। মনে মনে এটাই চিন্তা করলেন বার্ড। তার বন্ধু বার্ট ওয়েবারের ডান হাতের বুড়ো আঙুলের নখটা এক মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্রী রকমের থেঁতলে গিয়েছিল। ওয়েবারের ওই নখটাও এই রকমই দেখতে। ভদ্রলোক একবার চোখ তুলে বার্ডের মুখের দিকে তাকালেন। সেই চোখ দুটো যেন খুঁটিয়ে পরীক্ষা করতে চাইছে বার্ডকে। তার মধ্যে তীব্র একটা হিংস্রতার ভাবও মিশেছিল। এতদিনে হয়তো খুনিটা নিশ্চয়ই দেশের বাইরে সরে পড়েছে, আমার অন্তত তাই ধারণা। অকপটেই মনের কথা ব্যক্ত করলেন বার্ড। বিজ্ঞাপনটা দিতে ওরা অনেক দেরি করে ফেলেছে। আমারও তাই বিশ্বাস, বুঝলে। ড্রায়ারের সুইচটা অফ করে বার্ড সেটা হুকে ঝুলিয়ে রাখলেন। তারপর চিরুনি বোলাতে শুরু করলেন আগন্তুকের চুলের মধ্যে। মনে মনে ভাবলেন, না, এই চুলের রং কোনোদিনই আগুনের মতো লাল ছিল না। বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা থেঁতলে গেছে, আর সেই সঙ্গে বাঁদিকের ওপর পাটির শেষ দাঁতটা সোনা দিয়ে বাঁধানো। সারা লন্ডন শহরে এমন কজন লোকই বা আছে? কয়েকশো হবে নিশ্চয়ই। তার উপর চুলের রং রূপলি, সেটা অবশ্য কলপের সুবাদেও হতে পারে, তবে বয়সটা কিন্তু 43-এরই কাছে। এই মুহূর্তে মিস্টার বার্ডের মনে আর কোনো সন্দেহই নেই যে এই আগন্তুকই সেই খুনি। হঠাৎ ম্যানচেস্টারের ওই নিহত বৃদ্ধার দেহে কতগুলো নৃশংস আঘাতের চিহ্ন ছিল, সেই সংখ্যাটাও নিখুঁতভাবে মিস্টার বার্ডের মনে পড়ে গেল। ভদ্রমহিলা বৃদ্ধ হলেও বেশ সামর্থ্য ছিলেন। সেলুনের দরজাটার দিকে আর চোখে তাকিয়ে দেখলেন মিস্টার বার্ড। তার মক্কেল এমনভাবে পথ জুড়ে বসে আছেন যে তাকে না ডিঙিয়ে দরজার কাছে পৌঁছনোর কোনো উপায় নেই। সামনের রাস্তা দিয়ে কত লোকই না যাতায়াত করছে। লোকটাকে পাকড়াও করা এখন কত সহজ। আগন্তুক বললেন, আরে একটু তাড়াতাড়ি হাত চালাও হে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া নির্দিষ্ট সময়ের পরে তোমাকেও কাজ করতে হলে হয়তো ওভারটাইমের টাকাটাও আমাকেই দিতে হতে পারে। না না স্যার, সে নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না। বার্ড যদি এখন দরজাটা বন্ধ করার চেষ্টা করেন, তাহলে এই ভয়ঙ্কর লোকটা তার ঘাড়ে লাফিয়ে পড়ে গলা টিপে ধরবে। তার গলা দিয়ে কোনো শব্দই বের হবে না। তার আগেই দম বন্ধ হয়ে মারা যাবেন তিনি, কিংবা একটা মোক্ষম ঘুষিতে তার মাথার খুলিটাও গুঁড়িয়ে দিতে পারে সে।
তার নিজের কাকিমার মাথাটাও সে এইভাবেই গুঁড়িয়ে দিয়েছিল। তবে মিস্টার বার্ড এখন অনেকটা সুবিধেজনক অবস্থায় আছেন। তাকে খুন করা এই শয়তানটার পক্ষে খুব একটা সহজ কাজ হবে না, কারণ বাইরের রাস্তা দিয়ে বিস্তর লোকজন চলাফেরা করছে। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর আগেই তাকে দরজার কাছে গিয়ে পৌঁছতে হবে। খানিকটা দৃঢ় প্রতিজ্ঞ হয়েই বার্ড এবার পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? আমি শুধু স্যার দরজা দিয়ে মুখ বাড়িয়ে সময়টা জেনে নিতে চাইছি। সাহস থাকলে বার্ড হয়তো দরজার কাছে ছুটে চলে যেতে পারতেন, তাহলে এই খেলা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু সাহসের অভাবেই তিনি তা করতে পারলেন না। এখন 5:28। তোমাকে আর সময় জানতে বাইরে যেতে হবে না। বাড়তি পরিশ্রমের জন্য তোমার যা পাওনা হয় আমি মিটিয়ে দেব। না না স্যার, বাড়তি পয়সার জন্য আমি মোটেও ব্যস্ত নই। মনে মনে মিস্টার বার্ড বুঝতে পারলেন অনেক দেরি করে ফেলেছেন। এখন আর তার পক্ষে নতুন করে কোনো চেষ্টা চালানো সম্ভব নয়, না হলে খুনিটা তার মাথার খুলি ফাটিয়ে দিয়ে সরে পড়বে। সাদা চাদরের আড়ালে লুকোনো হাতের মধ্যে পিস্তলও ধরা থাকতে পারে। মিস্টার বার্ড এবার কলপের জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য দোকানের পেছন দিকের ছোট দেওয়ালের আলমারির পাল্লাটা খুললেন। কেবলমাত্র তিনি যদি একটু বেশি তৎপর হতেন, গোয়েন্দা কাহিনীর দুর্ধর্ষ নায়কদের মতো তার দৃষ্টিশক্তি যদি আরেকটু প্রখর হতো, তবে অনেক আগেই বুড়ো আঙুলের ভাঙা নখ আর ওই সোনা বাঁধানো দাঁতের মধ্যে একটা নিগূঢ় যোগসূত্র খুঁজে পেতেন। খুনিটার মাথার চুলে যখন তিনি শ্যাম্পু করছিলেন, তখন তার মুখটা তোয়ালায় ঢাকা ছিল। সেই সময় অনায়াসে তিনি রাস্তায় বেরিয়ে লোকজন জড়ো করে ফেলতে পারতেন। নিদেন পক্ষে শয়তানটার চোখে সাবানের ফেনা ছিটিয়ে তাকে কাবু করে ফেলাটাও খুব একটা অসম্ভব ব্যাপার ছিল না। সেই অবস্থায় কারোর পক্ষেই খুন করা বা রাস্তা দিয়ে ছুটে পালানো আদৌ সম্ভব হতো না। তা সত্ত্বেও আলমারি থেকে একটা বোতল টেনে নিয়ে সেলফের ওপর রাখতে গিয়ে বার্ড মনে মনে চিন্তা করলেন, এখনো কি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারা যায় না? শক্ত মুঠোয় একটা খুর নিয়ে নিঃশব্দে খুনিটার পেছনে গিয়ে দাঁড়াবেন তিনি। তারপর বলবেন, এবার তোমার খেল খতম উইলিয়াম স্টিকল্যান্ড। তোমার বাঁচা মরা এখন আমার উপর নির্ভর করছে। যতক্ষণ পর্যন্ত না আমি তোমার পকেট থেকে পিস্তলটা বের করে নিচ্ছি, ততক্ষণ 2 হাত ওপরে তুলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি তোমাকে নিয়ে পুলিশের হাতে তুলে দেব। এর মধ্যে কোনো রকম চালাকের চেষ্টা করো না। বর্তমান পরিস্থিতিতে শার্লক হোমস থাকলে নিশ্চয়ই তাই করতেন, কিন্তু কলপের সাজ সরঞ্জামগুলো একটা ট্রের ওপর চাপিয়ে আগন্তুকের কাছে নিয়ে আসতে আসতেই মিস্টার বার্ডের সাহস আবার চুপসে গেল। নামিদামি গোয়েন্দাদের মতো কর্মতৎপরতা যে তার পক্ষে আদৌ সম্ভব নয়, সেটাও তিনি ভালোভাবেই বুঝতে পারলেন। এমনকি তার মনে হলো সেরকমের কোনো প্রচেষ্টাও শেষকালে খুবই হাস্যকর হয়ে দাঁড়াবে। তিনি যদি সত্যি সত্যি একটা খুর হাতে নিয়ে শয়তানটার পেছনে গিয়ে বলেন, 2 হাত ওপরে তুলে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে খুনিটাই হয়তো ঘুরে দাঁড়িয়ে তার হাত থেকে জোর করে খুরটা কেড়ে নেবে। বাড়ির ধারণা মতো সত্যিই যদি লোকটা নিরস্ত্র হয়, তবে সেই নিরস্ত্র খুনির হাতে ধারালো খুর তুলে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। কিংবা বার্ড হয়তো খুর উঁচিয়ে বললেন, তোমার হাত দুটো উপরে তোলো, আর লোকটা গোয়ারের মতো জবাব দিল, না, তুলবো না। তখন তিনি কি খুর দিয়ে লোকটার গলা কাটবেন? সেটা তো খুনেরই সমান। অবশ্য বার্ডের পক্ষে এমন একটা দুঃসাহসিক কাজ করা সম্ভব কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহ আছে। পরের দিন সকালে ছোকরা চাকরটা দোকান সাফ করতে না আসা পর্যন্ত তিনি নিশ্চয়ই খুনিটাকে নিয়ে সেইভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। দোকানের আলো জ্বলতে দেখলে হয়তো রাতে পেট্রোলিং পুলিশ কর্মচারী দরজা ঠেলে ভেতরে উঁকি মেরে দেখবে, এবং এমন একজন ভয়ঙ্কর খুনিকে ধরে দেওয়ার জন্য তারা নিশ্চয়ই অভিনন্দনও জানাবে বার্ডকে। কিন্তু ঘটনাটা যদি কোনো কারণে সেই টহলদারদের নজর এড়িয়ে যায়, তখন তো মিস্টার বার্ডকে সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়বেন, অন্যমনস্ক হয়ে যাবেন। অবশ্য কাগজের লেখা অনুযায়ী অপরাধীকে গ্রেপ্তার করার কথা বলা হয়নি। বলা হয়েছে অপরাধীর সম্পর্কে এমন কোনো সুনিশ্চিত খবর দিতে হবে যাতে পুলিশের পক্ষে অপরাধীর হদিশ পাওয়া সম্ভব হয়।
তিনিই হয়তো পুলিশকে বলতে পারেন পলাতক ব্যক্তি তার দোকানে এসেছিল, তার চুলের রং এখন গাঢ় বাদামি, দাড়ি নেই তবে গোঁফটা এখনো বজায় আছে। এমনকি খুনেটা দোকান থেকে বেরোনোর পর তিনি পেছন পেছন তাকে অনুসরণও করেছিলেন। ঠিক এই মুহূর্তে মিস্টার বার্ড যেন তার মনের মধ্যে অদ্ভুত এক প্রেরণা পেলেন। সামনের তাক থেকে একটা বোতল টেনে নামাতে নামাতে ছোটবেলার একটা স্মৃতি পরিষ্কারভাবে মনে পড়ে গেল তার। পুরনো আমলের কাঠের তৈরি একটা ছুরি ছিল তার মায়ের। সেই ছুরির হাতলে ফরগেট মি নট ফুলের নকশার ঠিক মাঝে খোদাই করা ছিল একটা বাণী, নলেজ ইজ পাওয়ার। নতুন করে আত্মবিশ্বাসে জেগে উঠলেন মিস্টার বার্ড। এখন তিনি বেশ সতর্ক। খুব স্বাভাবিক ভঙ্গিতেই তিনি খুঁটটা মুড়ে বন্ধ করে পাশে সরিয়ে রাখলেন। তারপর নানা রকম কথাবার্তার ফাঁকে ফাঁকেই দক্ষ হাতে গাঢ় বাদামি রঙের কলপ লাগিয়ে চললেন আগন্তুকের চুলে। তার ক্লায়েন্ট যখন দোকান থেকে বেরিয়ে গেল তখন রাস্তায় লোকজনের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। মিস্টার বার্ড লক্ষ্য করলেন গ্রসভেনার প্লেস পেরিয়ে গিয়ে একটা 24 নম্বর বাসে উঠে পড়লেন আগন্তুক। এটা যে শুধুই তোমার চালাকি আমার বুঝতে বাকি নেই উইলিয়াম স্ট্রিকল্যান্ড। আমি জানি তুমি দেশ ছেড়ে পালাতে চাও, তাই ভিক্টোরিয়ায় নেমে নিশ্চয়ই আবার চার্নিং ক্রস বা ওয়াটারলুর বাস ধরবে। মাথায় টুপি আর গায়ে কোট চাপিয়ে অতি সাবধানে আলোগুলো নিভিয়ে দিলেন মিস্টার বার্ড। দোকানের দরজা বন্ধ করে নিত্য অভ্যেস মতো লকটাও ভালো করে পরীক্ষা করে দেখলেন। তারপর ধীরে সুস্থে তিনিও 24 নম্বর স্টপেজের দিকেই এগিয়ে গেলেন। অবশ্য তাঁর গন্তব্যস্থল সেই আগন্তুকের থেকে আলাদা। তার উদ্দেশ্য হল হোয়াইট হল। পুলিশ স্টেশনে পৌঁছে বার্ড যখন কোনো সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে চাইলেন, একজন থানার কনস্টেবল প্রথমে তাকে বিশেষ গুরুত্ব দিলেন না। কিন্তু যখন জানলেন যে ম্যানচেস্টার হত্যাকাণ্ডের অপরাধী সম্পর্কে তিনি কিছু খোঁজ খবর দিতে এসেছেন এবং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তখন কনস্টেবল তাকে সিনিয়রের সাথে দেখা করার অনুমতি দিলেন। প্রথমে উর্দি পরা একজন পারদর্শী ইন্সপেক্টরের মুখোমুখি হতে হলো বার্ডকে। তিনি বেশ শান্তভাবে বার্ডের কাহিনী আগাগোড়া শুনলেন। সোনায় বাঁধানো দাঁত, থ্যাতলানো নখ আর চুলের রং সম্পর্কেও খুঁটিয়ে খুঁটিয়ে জেরা করলেন তিনি। অবশেষে বেল বাজিয়ে একজন কনস্টেবলকে ডাকলেন। প্যাকিনসন, এই ভদ্রলোককে তুমি এক্ষুনি স্যার অ্যান্ড্রিউর কাছে নিয়ে যাও। স্যার অ্যান্ড্রিউকে একজন বিজ্ঞ, বিচক্ষণ এবং অমায়িক ব্যক্তি বলেই মনে হলো মিস্টার বার্ডের। তিনি খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে সমস্ত ব্যাপারটা শুনলেন। তারপর আর একজন ইন্সপেক্টরকে ডেকে সবটা শোনালেন। শেষে মাথা নেড়ে বললেন, আপনার বর্ণনা শুনে আমরা নিশ্চিত যে ওই ব্যক্তি আমাদের ফেরারি আসামি উইলিয়াম স্ট্রিকল্যান্ড। গুড জব। আমার আরও একটা কথা আছে স্যার। আমি ওই ভদ্রলোককে খুনের আসামি হিসেবে ধরে নিয়েছি। যদি আমার হিসেবে কোনো রকম ভুলচুক হয়ে থাকে তাহলে আমি একেবারে প্রাণে মরব। আমার ব্যবসাপত্র সব লাটে উঠবে, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন স্যার। তিনি সামনের টেবিলের ওপর ঝুঁকে পড়লেন। তার বিশ্বাসঘাতকতার গল্প বলতে বলতে নরম টুপিটা মুঠোর মধ্যে দলা পাকাতে লাগলেন। অস্টেডগামী মিরান্ডা জাহাজের ওয়্যারলেস অপারেটর লন্ডনের পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো বিশেষ বেতার বার্তাটা দ্রুত হাতে নিজের প্যাডে নোট করে নিলেন। মেসেজটা পড়ে তিনি প্রথমে হেসে উঠলেন। তারপর বললেন, আমার মতে এক্ষুনি এই খবরটা ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেওয়া উচিত। তুমি বসো, আমি খবরটা দিয়ে আসি। বৃদ্ধ ক্যাপ্টেন খবরটা পাওয়া মাত্রই বেশ বিচলিত হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে স্টিওয়ার্ডকে ডেকে পাঠালেন। তারপর তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। স্টিওয়ার্ড দৌড়ে নিচের গোল কেবিনে গিয়ে জাহাজের পার্সারের সঙ্গে দেখা করল। সেখানে পার্সার আজকের রাতের জন্য পয়সাগুলো হিসেব করে সিন্দুকের মধ্যে রাখছিল।
স্টিওয়ার্ডের কথা শুনে সে তাড়াহুড়ো করে পয়সাগুলো সিন্দুকে রেখে প্যাসেঞ্জার লিস্ট বের করল। তারপর তাদের মধ্যে কিছু একটা আলোচনা হলো এবং তারা হেড স্টিওয়ার্ডের বেল বাজালো। ইংলিশ চ্যানেল, নর্থ সি, মার্সি বন্দর, এমনকি আটলান্টিক সমুদ্রের প্রতিটি জাহাজ, স্টিমার, বিলাসবহুল ইয়াট, যত জায়গায় ওয়্যারলেসের ব্যবস্থা আছে তাদের প্রত্যেকের ক্যাপ্টেনের কাছেই পৌঁছে গেছিল খবরটা। তারপর ক্যাপ্টেন সেই জাহাজের পার্সারকে খবরটা দেন এবং পার্সার প্যাসেঞ্জার লিস্ট দেখে হেড স্টিওয়ার্ডকে খবর দেন। এভাবেই ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, ডেনমার্ক এবং নরওয়ের প্রতিটি বন্দরে পুলিশ কর্তৃপক্ষ মিস্টার বার্ডের দেওয়া খবর জানতে পেরেছিল এবং উৎসাহের অট্টহাসিতে ফেটে পড়েছিল। ক্রয়ডন জাহাজের দুজন বয় স্কাউট নিজেদের তৈরি বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে টেলিগ্রামে ব্যবহৃত মর্স কোডের লিপির পাঠোদ্ধারের অভ্যাস করছিল। লন্ডনের পুলিশের এই সংকেত বার্তাটা তারা তাদের নোটবুকে বিস্তারিতভাবে লিখে রাখল। গড, কি অদ্ভুত মজার ব্যাপার! হ্যাঁ, তোর কি মনে হয় পুলিশ ধরতে পারবে লোকটাকে? জিম জর্জের উদ্দেশ্যে কথাগুলো বলল। সকাল 7টায় মিরান্ডা জাহাজ অস্টেন্ডের বন্দরে এসে ভিড়ল। একজন খালাসি ছুটতে ছুটতে ওয়্যারলেস অপারেটরের কেবিনে এসে ঢুকল। অপারেটর তখন সবে মাত্র হেডফোনটা খুলে রাখতে যাচ্ছিলেন। খালাসি বলল, স্যার স্যার একটা জরুরি খবর আছে, এটা এখনই লন্ডন পুলিশের কাছে পৌঁছে দিতে হবে। ওপরে কিছু একটা ব্যাপার ঘটেছে। বন্দরের পুলিশ কর্তৃপক্ষের কাছেও খবর পাঠিয়েছেন ক্যাপ্টেন। তারা এখনই এসে পড়বে সদল বলে। আর আপনি একটু লন্ডন পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে দিন স্যার, প্লিজ স্যার। ওয়্যারলেস অপারেটর আবার বেজার মুখে সুইচ টিপে লাইন চালু করে দিল। মিরান্ডা জাহাজের ফার্স্ট ক্লাসের 36 নম্বর কেবিনের সামনে একটা জটলার সৃষ্টি হয়েছে। ভেতরে কিছু একটা ব্যাপার ঘটেছে বলে আঁচ করেছিল অনেকেই। বৃদ্ধ ক্যাপ্টেন দৃঢ় পায়ে এগিয়ে এসে পরিস্থিতির হাল ধরলেন। তিনি জোর করে সকলকে সরিয়ে দিলেন সেখান থেকে। শুধু জনাচারেক বিশ্বস্ত নাবিক এখন তার পাশে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। জনৈক কর্মচারী এসে ক্যাপ্টেনের কানে কানে কি একটা খবর দিল। ক্যাপ্টেন সম্মতি দিয়ে মাথা নাড়লেন। কিছুক্ষণ বাদে 6 জন শক্তসমর্থ বেলজিয়ান পুলিশ নিঃশব্দে ক্যাপ্টেনের পাশে এসে দাঁড়ালো। তারা একটি সরকারি অর্ডার পেপারও দেখালো ক্যাপ্টেনকে। সমস্ত পেপার দেখে সন্তুষ্ট চিত্তে ঘাড় নাড়লেন ভদ্রলোক। তারপর জিজ্ঞেস করলেন, আপনারা তাহলে রেডি? হ্যাঁ, ঠিক আছে, আপনি এগিয়ে যান। অলরাইট। আপনি একজন হেয়ার ড্রেসারের কথা বলেছিলেন স্যার, আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও, কাইন্ডলি তাকে একা পাঠিয়ে দিন। আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। অলরাইট স্যার, আমি তাকে একাই পাঠাচ্ছি। খুব সন্তর্পণে কেবিনের ছিটকিনিটা খোলার শব্দ হলো। ক্যাপ্টেন এগিয়ে এসে একবার দরজার সামনে দাঁড়ালেন। দরজাটা একটু ফাঁক হলো। সঙ্গে সঙ্গে আবার পাল্লাটা বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু তার আগেই বৃদ্ধ ক্যাপ্টেন তার বুট শুদ্ধ একটা পা দরজার ফাঁকে আটকে দিয়েছেন। জোর করে দরজা ঠেলে জনা কয়েক পুলিশও এবার ভেতরে ঢুকে পড়ল। কেবিনের মধ্যে একটা ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। একটা গুলির আওয়াজও শোনা গেল, তবে সৌভাগ্যক্রমে সেটা কারো গায়ে লাগেনি। জানালার একটা সার্সি কেবল ভেঙে পড়ল ঝনঝন করে। শেষে হাতকড়া পরিয়ে
কেবিনের বাইরে নিয়ে আসা হলো সেই বেয়াদব যাত্রীটিকে, এবং তাকে দেখে সবাই চমকে উঠল। যাত্রীটির সারা মুখমণ্ডলে শুধু সবুজের সমারোহ। সকলে অবাক হয়ে প্রত্যক্ষ করল সেই অদ্ভুত দৃশ্য। কোন কলপের সঙ্গে কোন কলপ মেশালে তাদের মধ্যে কি ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে, এটা মিস্টার বার্ড খুব যত্ন করেই শিখেছিলেন। তার সেই জ্ঞানের সুবাদেই তিনি এই নবাগত মক্কেলটিকে এমনভাবে চিহ্নিত করে দিয়েছিলেন যাতে এক একটি লোকের মধ্যে থেকেও বিশেষভাবে ব্যক্তিটিকে অতি সহজেই শনাক্ত করে নেওয়া যায়। বস্তুত সভ্য সমাজে এমন কোনো বন্দর নেই যেখানে একজন খুনি অসংখ্য লোকের ভিড়ের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যেতে পারে, বিশেষ করে যার মাথার চুল, নাকের নিচের সুস্পষ্ট গোঁফ, এমনকি দু চোখের ভ্রু পর্যন্ত টিয়া পাখির পালকের মতো উজ্জ্বল সবুজ বর্ণের। রংটা প্রথমে অবশ্য গাঢ় বাদামি দেখাচ্ছিল, কিন্তু বাতাস লেগে শুকিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেটা ক্রমে ঘন সবুজ বর্ণ ধারণ করল। মিস্টার বার্ড অবশ্য ঘোষিত পুরস্কারের পুরো 500 পাউন্ডই নগদ পেয়েছিলেন। তাছাড়া ইভিনিং মেসেঞ্জার তাঁর এই মহৎ বিশ্বাসঘাতকতার কাহিনীটাও ফলাও করে তাদের পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল। তার ফলে খুবই শঙ্কিত হয়ে উঠেছিলেন তিনি। ভেবেছিলেন এমন একজন বিশ্বাসঘাতকের দোকানে নিশ্চয়ই ভুলেও আর কেউ কখনো পা রাখতে সাহস করবে না। পরদিন খুব সকালে একটা নীল রঙের লিমুজিন ঠিক তার দোকানের সামনে এসে দাঁড়ালো। উইলটন স্ট্রিটের বাসিন্দাদের চোখ ধাঁধিয়ে গেল সেই গাড়ি দেখে। একজন সম্ভ্রান্ত মহিলা সেই গাড়ি থেকে নামলেন। তার গায়ে দুর্লভ বহুমূল্য একটি কোট, কানে হীরের দুল, গলায় হীরের নেকলেস। গাড়ি থেকে নেমে তিনি সোজা ঢুকলেন মিস্টার বার্ডের সেলুনে। মিস্টার বার্ডকে দেখে বললেন, আপনি মিস্টার বার্ড তাই না? ফেমাস মিস্টার বার্ড। কি অদ্ভুত কাণ্ডটাই না আপনি করে বসেছেন। এখন মিস্টার বার্ড, আপনার আমাকে একটু সাহায্য করতে হবে। এক্ষুনি আমার চুলগুলো সব সবুজ করে দিন, দেরি করবেন না, কেন আমার ভীষণ ইচ্ছে পৃথিবীতে আমিই হব এই সবুজ চুলের প্রথম অধীশ্বরী। ও হ্যাঁ, আমার পরিচয়টাই এখন আপনাকে দেওয়া হয়নি। আমি হলাম উইনচেস্টারের বিখ্যাত ডাচ পরিবারের সদস্যা। আমার ইচ্ছে আন্দাজ করে ম্যালকাস্টারের জমিদার কিনেও পিছু পিছু ধাওয়া করে আসছে। আমাকে পেছনে ফেলে ওই প্রথম সবুজ চুলের অধিকারিণী হতে চায়। এখন আপনাদের মধ্যে কেউ যদি চুলে এই বিশেষ ধরনের সবুজ কলপ লাগাতে চান, তবে আমি কিন্তু আপনাদের মিস্টার বার্ডের পার্লারের ঠিকানা দিতে পারি। অবশ্য বন্ড স্ট্রিটের সমস্ত দোকানগুলো কেমন জমকালো আর বিলাসবহুল তা তো প্রায় সকলেই জানে। সেখানে শুধু বনেদি বড়লোকরাই গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তার উপর মিস্টার বার্ডের পার্লারে কলপ করতে যাওয়াটা খুবই ব্যয় সাপেক্ষ। যাওয়ার আগে সেই কথাটাও দয়া করে মনে রাখবেন। এতক্ষণ আপনি শুনছিলেন ডরোথি এল সেয়ার্সের কাহিনী দ্য ইন্সপিরেশন অফ মিস্টার বার্ড, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. মিস্টার বার্ডের ভূমিকায় দীপক, বোল্টনের চরিত্রে অপূর্ব, জনৈকা ভদ্রমহিলার ভূমিকায় রীতি, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।